হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার 2024-25 এর অঙ্কের যে সেট নাম্বার 1 আছে, বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর্ড এইচএস স্কুল, এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো শুরুতেই বলবো, এই বইয়ের সমস্ত অঙ্কগুলোর সমাধান বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করব ধারাবাহিকভাবে পরপর। তো তোমরা সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তার পাশে সাবস্ক্রাইব পাশে যে বেল আইকনটি আছে বা বেল চিহ্নটি আছে সেটাকে অন করে রাখো, তাহলে আমি ভিডিও আপলোড করলেই তোমার নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যাবে এবং সেখান থেকে সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখতে পারবে। আর সাবস্ক্রাইবের সাথে সাথে আমার এই ভিডিওগুলি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে করে তারাও এই অঙ্কগুলো পেয়ে যায়। তো এক দাগে আছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলে 8/25 হবে। এখানে ABCD অপশান দেওয়া আছে। তাহলে এটা I সমান PRT/100 যে সরল সুদ নির্ণয় সূত্র আছে, I সমান PRT/100, এই সূত্র প্রয়োগ করে খুব সহজে অঙ্কটা করা যাবে। তো এখানে আছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, তাহলে এখানে IPRT এর মান কত, কিসের মান কত দেওয়া আছে সেটা প্রথম লিখে নিতে হবে। লিখতে হবে এখানে I সমান P সমান R সমান এবং T সমান। এখানে বলা আছে কি সুদ আসলে 8/25, তাহলে আসলটা আমি x টাকা ধরে নেব। তাহলে সুদ হবে x ইন্টু 8/25 টাকা সমান 8x/25 টাকা। সুদের হার বের করতে হবে। আর বার্ষিক সুদের হার কত হলে 4 বছরে, সময়টা 4 বছর দেওয়া আছে। তাহলে লিখতে হবে, আমরা জানি যে I সমান PRT/100। এখান থেকে যেহেতু আর এর মান বের করতে হবে, তাহলে বজ্রগুণ করব PRT এর সাথে 1 গুণ, তাহলে PRT 1 গুণ করলে এটাই হবে সমান 100 এবং I গুণ, তাহলে এটা হচ্ছে 100I, বা এই R সমান 100I, P এবং T এর নিচে আসবে, আরটা শুধু বাদিকে থাকবে। তাহলে 100I/PT সমান 100, I এর মান 8x/25, তাহলে 8x/25, তারপরে P এর মান x এবং T এর মান 4 বছর, তাহলে এটাকে সরল করে লিখলে এরকম আসবে 8x বাই নিচে x ইন্টু 4 আছে এবং এই 25 এটাও নিচে হবে। তাহলে 4×25 = 100, এখানে 4, 4 1 4, x এবং 8x কাটলে এখানে থাকছে 8, তাহলে সমান এখানে কেবল 8 এবং 1 আছে, 8 1 8, তাহলে সুদের হার হবে 8%। দুই দিকে আছে kx² - 5x + k সমান 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান এবং বাস্তবভাবে যদি k এর মান হয়, তাহলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব সমান হলে নিরূপক 0 হয়। তাহলে এখানে নিরূপক হলো b² - 4ac। তাহলে আগে সমীকরণটা লিখে নিতে হবে। তাহলে প্রদত্ত সমীকরণটি হলো kx² - 5x + k সমান 0, এটা প্রদত্ত সমীকরণ। তাহলে এখানে এটা a, এটা b - 5 আর c হলো k। তাহলে x² + bx + c সমান 0, এই সমীকরণের সাথে তুলনা করলে আমরা পাই যে এখানে a সমান এই k, b সমান -5k -5, c সমান k। অতএব নিরূপককে আমরা লিখি b² - 4ac দিয়ে। তাহলে এটা সমান 0, প্রশ্ন বলা আছে, কারণ বীজদ্বয় সমান ও বাস্তব হওয়ার শর্ত হলো নিরূপক সমান 0। তাহলে এখানে লিখতে হবে প্রশ্নানুসারে নিরূপক b² - 4ac সমান 0, বা b এর মান -5, তাহলে -5² দিলাম -4, a এর মান এখানে k এবং c এর মান এখানে k, এটা সমান 0। তো এখানে হলো পেলাম মাইনাস মাইনাসে প্লাস, 5 5 25 -4k², এটা সমান 0,
বা -4k² সমান 25কে সমান চিহ্নে ডান দিকে নিয়ে গেলে -25 হবে, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে বা k² সমান 25 আর তাকে 4 দিয়ে ভাগ, তো বা কে সমান, যেহেতু স্কোয়ার তুলে দিলে রুট আনতে হবে আর এখানে প্লাস মাইনাস দিতে হবে, 25/4, তাহলে প্লাস মাইনাস 5, 5 5 25 আর 2 2 4, তাহলে 5/2, কে এর মান হলো প্লাস মাইনাস 5/2, এটা বি। তারপরে হচ্ছে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 36 বর্গ সেমি ও 25 বর্গ সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে আমাদের জানতে হবে যে দুটি সদৃশ ত্রিভুজ, তাদের ক্ষেত্রফল আলাদা হতে পারে, কিন্তু তাদের ক্ষেত্রফলের যে অনুপাত হবে প্রতিটি বাহুর অনুপাত ঠিক তাই হবে। তাহলে ক্ষেত্রফলের অনুপাত যত হবে, এখানে একটি বাহু 9 সেন্টিমিটার দেওয়া আছে, সেই অনুপাত দিয়ে আমরা দ্বিতীয় ত্রিভুজের একটি অনুরূপ বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে আমরা জানি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বা সদৃশ বাহুর অনুপাত, সদৃশ বাহুগুলির অনুপাত সমান ক্ষেত্রফলের অনুপাত। তাহলে সদৃশ বাহুগুলির অনুপাত সমান ক্ষেত্রফলের অনুপাত সমান, এখানে ক্ষেত্রফল প্রথম ক্ষেত্রে দেওয়া আছে 36 বর্গ সেমি আর পরেরটা দেওয়া আছে 25 বর্গ সেমি, তাহলে 36:25। তো অপর ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? অপর ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য যদি x ধরে নিই, মনে করি অপর ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য সমান x সেন্টিমিটার। তাহলে অতএব প্রথমটা ছিল 9, পরেরটা ছিল x, এটা সমান হবে 36/25, বজ্রগুণ করলে পাই 36x সমান 9 আর 25 গুণ করতে হবে, 9 × 25, বা x সমান 9 × 25 আর নিচে আসবে 36। 4 নং 36, 25কে 4 দিয়ে ভাগ, 4 ছক 24, দশমিক নিয়ে শূন্য নিলাম, 4 2 8, 4 5 20, তাহলে হলো 6.25 6.25 সেন্টিমিটার। এরপর 4 দেখে আছে sin θ + cos θ এর ক্ষুদ্রতম মান কত হবে? sin θ + cos θ এর ক্ষুদ্রতম মান বের করতে হবে। তাহলে sin θ + cos θ, এখন থিটা সমান যদি 0 ডিগ্রি হয়, তাহলে sin θ প্লাস cos θ, sin θ মান 0, cos θ মান 1, তাহলে সমান 1 হচ্ছে। থিটা সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে sin θ প্লাস cos θ, sin 90 ডিগ্রি 1, cos θ 0, তাহলে এটা সমান 1। তাহলে কি, তাহলে থিটার মান যাই হোক না কেন, সর্বোচ্চ এখানে বলা আছে যে ক্ষুদ্রতম মান, তাহলে থিটার মান যাই হোক না কেন, যদি 0 ডিগ্রি হয় তাহলে দুটো যোগ করে 1 হচ্ছে, আবার যদি এখানে থিটা সমান 90 ডিগ্রি হয় তাহলে 1 হচ্ছে, এবং মাঝামাঝি যে মানগুলো আছে, যেমন মনে করো থিটার মান যদি 30 ডিগ্রি হয় বা থিটার মান যদি 45 ডিগ্রি হয় বা 60 ডিগ্রি হয়, তো 45 ডিগ্রি লিখে দেখছি কত হয়। 45 ডিগ্রি লিখলে sin θ প্লাস cos θ এর মান 1/√2 প্লাস 1/√2
অর্থাৎ এটা √2 হবে হিসাব করে। তো যাই হোক, √2 মান 1.414, তাহলে কি হলো, তাহলে থিটার মান যেমন ধরি না কেন, যেহেতু যোগফল 1 হচ্ছে, আবার 1-এর চেয়ে বেশি হচ্ছে, কিন্তু 1-এর চেয়ে কম হচ্ছে না, তাহলে এর ক্ষুদ্রতম মান 1 হবে। ক্ষুদ্রতম মান 1। ক্ষুদ্রতম মান 1। এরপর পাঁচ দাগে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল এখানে কত হবে? তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি যে πr/l হলো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, আর πr² হলো ভূমিতলের ক্ষেত্রফল, এই দুটোর যোগফল। তো πr কমন নিলাম, তাহলে হলো r+l। এখন প্রশ্ন বলা আছে যে শঙ্কুর ব্যাসার্ধ r/2, তাহলে প্রশ্নানুসারে ক্ষেত্রফল সমান পাই, আর এর জায়গাতে লিখবো r/2, এখানে r আছে তাহলে r/2 লিখলাম, প্লাস l, এর ওখানে আছে 2l, তো সমান πr/2। এখানে r/2 আছে এবং 2l আছে, এই দুইটা যদি ভেতরে গুণ করে দিই তাহলে πr ইন্টু এখানে দুইটা গুণ করলে r/4 হয়ে গেল, আর এখানে নিচে 2 আনলে 2 2 কেটে যাবে, তাহলে l। আর একটু সাজিয়ে লিখলে পাবো πr ইন্টু l প্লাস r/4। তাহলে এটা এই অপশন বিতে আছে, তাহলে এত বর্গ একক। এরপর 1-এর 6। 1-এর 6তে হচ্ছে 6 7 x y 10 14 রাশিগুলি ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে, এই রাশি তত্ত্বের মধ্যমা 15, তাহলে x প্লাস y এর মান কত হবে? প্রদত্ত সংখ্যাগুলি আগে লিখে নিতে হবে। প্রদত্ত সংখ্যাগুলি হলো এখানে আছে 6, 7, x, y, 10, 14। তাহলে যদি আমি এইভাবে ধরি, এই দিক দিয়ে 2 ঘর এগিয়ে এলাম, এদিক দিয়ে 2 ঘর এগিয়ে এলাম, তাহলে হলো মধ্যমা হবে এই x আর y এর গড়, বা অন্যভাবে বলতে পারি 1 2 3 4 5 6, 6টা। আচ্ছা, এখানে গড় মানে হলো x প্লাস ওয়াই বাই 2, এটা হলো মধ্যমা, আর এই মধ্যমা দেওয়া আছে। আচ্ছা, এই মধ্যমা দেওয়া আছে 15, তাহলে x প্লাস ওয়াই হবে 15 দুগুণ 30, এভাবে করতে পারি। বা অন্যভাবে করা যায় 1 2 3 4 5 6, এখানে n সমান 6, তাহলে যেহেতু এটি জোড় সংখ্যা, আচ্ছা এটি যদি জোড় সংখ্যা হয় তাহলে n+1/2 বের করতে হবে, সেটা হলো না n/2 বের করতে হবে, সেটা হলো 6/2 সমান 3, আর n/2 প্লাস 1 বের করতে হবে, তাহলে 3 + 1 এটা = 4। তাহলে মধ্যমা সমান তৃতীয় পদ আর চতুর্থ পদের গড়, তাহলে তৃতীয় পদ প্লাস চতুর্থ পদ বাই 2, তাহলে গুণে দেখতে হবে 1 2 3, এটা 4, তাহলে তৃতীয় পদ x আর চতুর্থ পদ y বাই 2, এটা সমান বলা আছে 15, বজ্রগুণ করলে পাই x প্লাস ওয়াই সমান 15 দুগুণ 30। এরপরে 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো, একটি গ্রামের বর্তমান
জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 12%, n বছর পরে জনসংখ্যা হবে। তাহলে সমহার বৃদ্ধির যে সূত্র ক্যাপিটাল A সমান P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n, এটাই কাজে লাগাবো। তো এখানে বর্তমান জনসংখ্যা পি আছে, তো পি হিসেবে থাকছে জনসংখ্যা বৃদ্ধির 2r%, তাহলে এখানে 2r দিলাম n বছর পর। তাহলে এটা হিসাব করতে হবে। এখানে 2 এবং 100 যদি কেটে দিই, এটা হলো 50, তাহলে সমান, তাহলে অতএব a সমান p ইন্টু 1 প্লাস r/50 হোল টু দি পাওয়ার n, এটা উত্তর। তো শূন্যস্থানে ওটা বসাতে হবে। এবার x+2 ও x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত হবে? তো এখানে x+2 ও x-3 এর মধ্য সমানুপাতি সমান x, অতএব এই প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ। তো x আর x গুণ করলে x স্কয়ার, আর এই দুই প্রান্ত গুণ করতে হবে। তাহলে এই দুই প্রান্ত গুণ আগে করি, x+2 আর x-3, x+2 ইন্টু x-3 ব্র্যাকেট দিয়ে লিখলাম, পরের লাইনে গুণ করব, আর এখানে হলো x স্কয়ার, বা x দিয়ে গুণ করলে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 দিয়ে গুণ করলে 2x প্লাস এ মাইনাস 3 দুগুণে 6 সমান x স্কয়ার উভয় দিক দিয়ে কেটে দিলাম, তাহলে মাইনাস 3x প্লাস 2x, তাহলে এটা হলো মাইনাস x মাইনাস 6, এটা সমান 0, বা এখান থেকে পাই মাইনাস x সমান 6 বা x সমান মাইনাস 6, তাহলে x এর মান এখানে হবে মাইনাস 6। তারপরে আছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক থাকে। তাহলে দুটি বৃত্ত পরস্পরকে ছেদও করেনি বা স্পর্শ করেনি, তাহলে কটা স্পর্শক আছে সেটা বলতে হবে। তো আগে বুঝে নাও, পরে উত্তর দিচ্ছি। এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম, এখানে আরেকটা বৃত্ত অঙ্কন করলাম, বৃত্ত দুটি একে অপর থেকে দূরে আছে, তাহলে সাধারণ স্পর্শক একটা, দুটো, এ দুটো সরল সাধারণ স্পর্শক তিনটে, চারটে, তাহলে সাধারণ স্পর্শক হবে চারটি। সাধারণ স্পর্শক চারটি, সাধারণ স্পর্শক চারটি থাকবে, তাহলে শূন্যস্থানে 4 বসবে। এরপরে চারের দাগে আছে একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ কত? তাহলে মনে করলাম যে এটা টাওয়ার এবি, এই টাওয়ারের উচ্চতা 100√3 মিটার, তাহলে এর পাদবিন্দু থেকে 100 মিটার দূরে, এত দূর, এটা সি, এর টাওয়ারের চূড়ার উন্নতি কোণ বের করতে হবে, অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে। তাহলে এখান থেকে এই চূড়ার উন্নতি কোণ, এটা বলা আছে 100 মিটার, তাহলে এবি টাওয়ারের উচ্চতা ও সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ
এটা থিটা ধরলাম, থিটা ধরি, অতএব এই বাহুর লম্ব আর এটা ভূমি, ট্যান থিটা এই কোণের সাপেক্ষে ট্যান থিটা সমান 100√3 বাই 100, 100 কেটে দিলাম, এটা পেলাম √3। তাহলে বা ট্যান থিটা সমান ট্যান 60 ডিগ্রিতে √3 হয় আমরা জানি, অতএব থিটা সমান 60 ডিগ্রি, তাহলে উন্নতি কোণ হবে 60 ডিগ্রি। উন্নতি কোণ সমান 60 ডিগ্রি। এরপরে 2-5, 2-5 আছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরট গোলকের আয়তন কত হবে। 2r একক ব্যাসার্ধ, তাহলে গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব। এখানে আর জায়গাতে 2r বসাবো তাই ব্র্যাকেট দিয়েছি। ঘন একক সমান 4/3 পাই, এখানে 2 এর কিউব করলে 8 হলো, তাহলে 8r কিউব ঘন একক সমান 8 4 8 32, 32/3 পাই আর কিউব ঘন একক। এরপরে 2-6, 2-6 যে x1 x2 x3 ... xn এর যৌগিক গড় x বার হলে 2a/3 x1 2a/3 x2 2a/3 x3 ... এর গড় কত হবে, যেখানে a is not equal to 0। তাহলে প্রথমে দেওয়া আছে x1 প্লাস x2 প্লাস xn এর গড় x বার বলা আছে, অর্থাৎ একে n দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো x বার। এখন আমাকে বের করতে হবে 2a/3 x1 প্লাস 2a/3 x2 প্লাস চলতে চলতে এইভাবে 2a/3 xn এর গড় বের করতে হবে। তাহলে যোগ করে n দিয়ে ভাগ করে দিই, n সংখ্যক পদ আছে বলে। তো 2a/3 যদি কমন নিই তাহলে হলো x1 প্লাস x2 প্লাস xn, আর নিচে n আছে, আমি এর নিচে n দিয়ে দিলাম। তাহলে এটা হলো x বার, তাহলে সমান 2a/3 ইন্টু x বার সমান 2ax বার বাই 3। তারপরে একে দেখেছে কোনো যৌথ ব্যবসায়ী 3 বন্ধুর মূলধনের অনুপাত, মূলধন যথাক্রমে 100, 150 টাকা, 150 টাকা, 250 টাকা, একই সময় পরে তাদের মূলধনের অনুপাত 4:5:3 হবে। এখন এই অনুপাতগুলো করে দেখি সেটা 4:5:3 হচ্ছে কিনা। এখানে মূলধনের অনুপাত আছে, তাহলে লিখতে হবে 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান 200:100:250। তাহলে যদি 50 দিয়ে ভাগ করি 8, 50 দিয়ে ভাগ করলে 2, 50 দিয়ে ভাগ করলে 50 দিয়ে ভাগ করলে এটা 4 হচ্ছে, 4 4 50 200, 50 2 100 আর 5 50 সমান হলো 5 50, এই 250। তাহলে কি হলো, তাহলে 4:2:5 হলো, কিন্তু প্রশ্নে বলা ছিল এটা 4:5:3, তাহলে ওটা মিথ্যা। এরপরে 3-2, 3-2তে আছে যদি x² সমানুপাতি yz, y² সমানুপাতি zx এবং z² সমানুপাতি x হয় তাহলে ভেদ্যধ্রুবক তিনটির গুণফল 1 হবে। এখন দেখা যাক ভেদ্যধ্রুবক তিনটির গুণফল আমাদের হিসাব করে বের করতে হবে, সেটা 1 হলে সত্য, 1 না হলে মিথ্যা।
তাহলে মনে করি ভেদ ধ্রুবক তিনটি হলো K1, K2 ও K3। তিনটি ভেদ ধ্রুবক ধরে নিয়েছি, কারণ প্রত্যেকবার এটি কে ভেদ ধ্রুবক কে ভেদ ধ্রুবক এই কথা লিখবো না, সেই জন্য একবারে ধরে নিলাম। তাহলে এবার আছে x সমানুপাতিক yz। এখান থেকে বলা যায় বা x স্কোয়ার সমান k1 yz, বা এখান থেকে বলা যায় k1 সমান x স্কোয়ার তার নিচে yz। y স্কোয়ার সমানুপাতিক zx, বা y স্কোয়ার সমান k2 zx, বা k2 সমান y স্কোয়ার তার নিচে zx, ও z স্কোয়ার সমানুপাতিক xy, বা z স্কোয়ার সমান k3 xy, বা k3 সমান z স্কোয়ার বাই xy। তাহলে অতএব এখানে ভেদ ধ্রুবক তিনটির গুণফল চেয়েছে, তাহলে k1 ইন্টু k2 ইন্টু k3 সমান, প্রথমটা হলো এক্স স্কোয়ার বাই ওয়াই জেড, পরেরটা ওয়াই স্কোয়ার বাই জেড এক্স, তারপরেরটা হলো জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। তাহলে নিচে দুটো এক্স দুটো ওয়াই দুটো জেড, উপরে দুটো এক্স দুটো ওয়াই দুটো জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, উপরে যদি কাটাকুটি করলে এক আসছে। তাহলে ভেদ ধ্রুবক তিনটির অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল এক। তারপরে আছে 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 2 সেন্টিমিটার। সেটাও ছবি এঁকে দেখতে হবে যে 2 সেন্টিমিটার হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে। তাহলে প্রথম বৃত্ত আঁকলাম, এটা এই বৃত্তের ব্যাসার্ধ বলা আছে 5 সেন্টিমিটার, আর এটা বহিঃস্পর্শ করেছে, তাহলে একে স্পর্শ করে আরেকটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তের ব্যাসার্ধ এখানে 3 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এটা পি এটা কিউ, যেখানে ছেদ করেছে, যেখানে বৃত্ত দুটি স্পর্শ করেছে এই বিন্দু নাম দিলাম। তাহলে এখান থেকে পি এ এটা আছে 5 সেন্টিমিটার, আর এখান থেকে কিউ এটা আছে 3 সেন্টিমিটার। তাহলে পি থেকে কিউ পর্যন্ত হবে 5 প্লাস 3 সেমি সমান 8 সেন্টিমিটার, কিন্তু প্রশ্নে 2 সেন্টিমিটার বলা আছে, সুতরাং ওটা মিথ্যা বলা আছে। এরপরে 3-4, 3-4 আছে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি, এর সরলতম মান 1 হবে। সাইন 12 ডিগ্রি প্লাস না মাইনাস কস 78 ডিগ্রি। তাহলে যখন দুখানা কোণ এরকম থাকে তখন সবসময় সবসময় মনে রাখতে হবে এই দুটো কোণের যোগফল বেশিরভাগ ক্ষেত্রে 90 ডিগ্রি হয়। আর এক্ষেত্রে আমরা এই 12 ডিগ্রিকে 78 ডিগ্রি করে নেব না, 78 ডিগ্রিকে 12 ডিগ্রি করে নেব, অর্থাৎ ছোট কোণ যেটা আছে সেই কোণের আকারে প্রকাশ করব। তাহলে এটা হলো সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রিটাকে আমরা 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি লিখতে পারি, কারণ 90 ডিগ্রি থেকে 12 ডিগ্রি বিয়োগ করলে 78 ডিগ্রি হয়। আর এটা করছি একটাই কারণে যে cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, তাহলে এই পার্টটাও সাইন 12 ডিগ্রি হয়ে যাবে, দুটো কেটে যাবে, সেটা মাথায় রেখে এটা করছি। তো এখানে পেলাম সাইন 12 ডিগ্রি আর মাইনাস cos 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, এটা হয়ে গেল সাইন 12 ডিগ্রি, কারণ আমরা জানি যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, এই সূত্রটা এখানে প্রয়োগ করলাম। তো সাইন 12 ডিগ্রি মাইনাস সাইন 12 ডিগ্রি এটার মান হলো 0, কিন্তু প্রশ্নে 1 বলা ছিল, সুতরাং এটা মিথ্যা। এরপরে 5-এর দাগ, 3-5 বলা আছে 16, 15, 17, 16, 15, x 19, 14, 17 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান 15 হবে। এখন সংখ্যাগুরু মান 15, তাহলে যে
এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, শ্রেণী আর পরিসংখ্যা লিখে নেব। শ্রেণী পরিসংখ্যা, তো এক্সটাকে বাদ দিয়ে আপাতত শ্রেণী পরিসংখ্যা লিখে ফেলি। প্রথমে আছে 14, ছোট সংখ্যাটা 14, 14 একবার আছে, পরিসংখ্যা 1। এরপরে 15, 15 আছে 2 বার। তারপরে আছে 16, 16 আছে 2 বার। তারপরে আছে 17, 17 পরিসংখ্যা 2। ব্যাস, এই সংখ্যাগুলো আছে। এখন তাহলে সংখ্যাগুরু মান 15, 16, 17 এই তিনটে হতে পারত, কিন্তু যেহেতু সংখ্যাগুরু মান 15 দেওয়া আছে, সংখ্যাগুরু মান 15 দেওয়া আছে, তাহলে তাহলে কি হলো, তাহলে এর পরিসংখ্যাও তো 2, পরিসংখ্যা বেশি মানে সেটাই সংখ্যাগুরু মান। তাহলে সংখ্যাগুরু মান সবার তিনটের ক্ষেত্রে 2 আছে, তাহলে সংখ্যাগুরু মান 1, 2, 3টে হওয়ার কথা। কিন্তু যেহেতু একটা এক্স আছে, এক্সের মান আমরা জানি না, তাহলে এক্সটা যদি 15 হয় তাহলে সংখ্যাগুরু মান 15, এক্সটা যদি 16 হয় তাহলে এটা 3 হয়ে যাচ্ছে, সংখ্যাগুরু মান 16 হবে। এক্সটা যদি 17 হয় তাহলে দুইটা 3 হয়ে যাবে, এটা সবচেয়ে বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে সংখ্যাগুরু মান 17 হয়ে যাবে। কিন্তু বলা আছে এক্সের মান 15, সুতরাং এক্সের মান যেহেতু 15, এই সংখ্যাগুরু মান যেহেতু 15 সেহেতু এক্সের মান 15, তাহলে এক্স সমান 15। এরপরে 3-এর 6, 3-এর 6তে আছে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট, 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল 392 পাই বর্গ সেমি। তাহলে নিরেট অর্ধগোলক, তার ব্যাসার্ধ হলো 7 সেন্টিমিটার। তাহলে এখানে প্রথম ব্যাসার্ধ লিখে নিই 7 সেন্টিমিটার। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি 3 পাই আর স্কোয়ার সমান 3 ইন্টু পাই ইন্টু আর এর মান এখানে 7 দেওয়া আছে, তাহলে এটা 7 স্কোয়ার হবে বর্গ সেমি, সমান 7 7 49, তার সাথে 3 গুণ করলাম, 7 3 নং 27, 7 হাতে 2, 3 4 12 আর 2 তাহলে 14, 3 4 12 আর 2 হলো 14। তাহলে এটা হচ্ছে 147 পাই, 147 পাই বর্গ সেমি। কিন্তু প্রশ্নে আছে 392 পাই, তাহলে ওটা মিথ্যা। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো তাহলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।